आपकी আদালতে এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওবেসির ওপর অভিযোগ হলো যে উনি দুমুখ চাল চালেন। এই কথাটা সত্যি যে আপনি হলেন নরেন্দ্র মোদীর সবথেকে বড় ক্রিটিক। পার্লামেন্টের বাইরে আপনার নানান বক্তব্য শুনতে পাওয়া যায়। কিন্তু নরেন্দ্র মোদীর যে বাকি বিরোধী নেতারা রয়েছেন তারা তাতে বিশ্বাস করেন না। রাহুল গান্ধী তেলেঙ্গানাতে গেছিলেন, ওখানে উনি বলেছিলেন মোদি কে হ্যায় দো ইয়ার, ওবেসি আর কেসিআর। তো আমি মনে করি যে মোদির যিনি বন্ধু সে হলো রাহুল গান্ধী। আমি এটা আগেও বলেছিলাম। ওবেসি মধ্যপ্রদেশে ছিল না, ওবেসি ছত্তিশগড়ে ছিল না। কি করে জিতে গেলেন সেখানে? আপনিই জিতেছেন। আপনি কি হাত মিলিয়েছেন মোদির সঙ্গে? একদিন আপনি স্যার একটা এমন প্রোগ্রাম তৈরি করুন, আমি এখানে কাঠগড়ায় বসে থাকবো, আর ওইখানে আমার সমস্ত বিরোধী পার্টির নেতারা দাঁড়িয়ে বসে থাকবেন। আমি আপনাকে বলছি ওরা 10 মিনিট আমার সামনে বসে থাকতে পারবেন না। 306টা সিটে বিজেপি জেতে, আর আমরা লড়ি শুধু 3টে লোকসভা সিটে। হায়দ্রাবাদের জনগণকে সেলাম জানাই বিজেপিকে হারানোর জন্য। ঔরঙ্গাবাদের 21 বছরের শিবসেনার এমপিকে ঔরঙ্গাবাদের জনগণ ইমতিয়াজ জলিলকে নিজেদের এমপি বানিয়েছেন। কিষানগঞ্জে ভোট হয়, কিষানগঞ্জে আমরা 3 লক্ষ ভোট পেয়ে থাকি। কংগ্রেসের প্রার্থী 3.5 লক্ষ ভোট পেয়ে থাকে, আর একটাই সিট জিতেছে ওখানে, জোটবন্ধন। ঠিক আছে, না হয় 3টেই হলো। মোদি 306টা কি করে জিতল? এর উত্তর তো দেন না। উনি উত্তর দেন, উনি বলেন যে প্রত্যেকটা লিডারের ইডির কেস আছে, সিবিআই এর কেস আছে, শুধু ওবেসি বাবু এমন একজন যার বাড়িতে ইডি না, পৌঁছয়নি। আপনি দেখুন, আমার শরীরে প্রচুর ক্ষত রয়েছে। আর আমার এটা স্বভাবে নেই যে আমি দেখাবো, দেখুন এখানে আমার ক্ষত, আমি এখানে মার খেয়েছি, আমি ওখানে মার খেয়েছি। প্রচুর ক্ষত রয়েছে। আপনি কি ভাবছেন যে আমি চিৎকার করে বেড়াবো যে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার সব নষ্ট হয়ে গেছে, এই হয়ে গেছে আমার? হয়েই থাকে। আচ্ছা, যেদিন আমি রাজত্বে আসবো, তখন তো ইডি আমার কাছে আসবেই। যেদিন আমি মিনিস্টার হয়ে যাব, যেদিন আমি কোনো অন্যায় কাজ করব। এই জন্যই তো উনি বলেন যে ভালোবাসার যে দোকান রয়েছে তার দরজা ওবেসির জন্য বন্ধ। আরে ভাই, স্যার, খুবই ভালো কথা। আমি তো বলছি যে ওই দরজাটা চিরকালের জন্যই বন্ধ থাক। গরিব মানুষের দরজা তো আমার জন্য খোলাই রয়েছে। যে ন্যায় ভালোবাসে তার দরজা তো আমার জন্য খোলাই রয়েছে। আমি যখন মনের মধ্যেই রয়েছি, তখন আর এসব দিয়ে আমি কি করব? এর প্রভাব তো এটাই হলো যে মোদির বিরুদ্ধে যে অ্যালায়েন্স তৈরি হয়েছে, সেই অ্যালায়েন্সের মধ্যে তো আপনার জায়গা নেই। না, আগেই তো জারি করা হয়েছিল। ফরমান জারি হয়ে গিয়েছিল। তখন ফরমান জারি করা হয়েছিল যে ওওয়াইসিকে অ্যালাউ করা হবে না। এটা হলো এলিট ক্লাব ভারতের সেকুলার চৌধুরীদের। তো আমি কি করব? আমি তো হলাম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আমি সেখানে কোথায় যাব? তাই আমি জীবন থেকে এটাই শিখেছি যে আপনাকে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হবে। ময়দানটা এরকমই তৈরি হবে। যাব। না ডাকতে চাইলে আমি কি করব? কিন্তু একসময় একটা কথা শুনুন। ইউপিএ সরকারে ২০০৪ থেকে ২০১২ তে ওরা ভালো ছিল। যখন কমিউনিস্ট পার্টি ছেড়ে চলে গিয়েছিল, কমিউনিস্ট পার্টি আডবাণী বাবুর সঙ্গে সঙ্গ দিয়েছিল মনমোহন সিং এর বিরুদ্ধে। তখন আসাউদ্দিন ওওয়াইসি মনমোহন সিংকে ভোট দিয়েছিল। যখন আমি একেবারেই কিছু বুঝতাম না। আর এখন দেখুন হঠাৎ করে কিরকম পরিবেশ বদলে গেছে। দেখুন, একটা সময় এমন ছিল যে আপনিই বলতেন আপনি হলেন সকলের লায়লা, আর আপনি এখন এমন একজন লায়লা যার কোনো মজনু নেই। তো আসলে ব্যাপারটা হলো যে লায়লা মজনুর গল্পটা তো সত্যের উপর আধারিত। আর এটা তো অন্ততপক্ষে ১৪০০ বছরের পুরনো গল্প। কিন্তু আজও মানুষ লায়লার কথা মনে করেন। আগামীকালও মানুষ লায়লার কথা মনে করবেন। তাই আমার অনেক মজনু আছে। তাতে আমার কোনো অসুবিধাই নেই। চ চ চর্চা আমাকে নিয়ে জোর চর্চা হবেই। চর্চা তো হবেই। এবার আপনি বলুন, আপ কি আদালত? লোকে কাকে মনে রাখবে? রজতবাবু, আপনাকেই সবাই মনে রাখবে। কেউ যদি কপিও করে বা অন্য কিছুও করে, কিন্তু অরিজিনাল তো আপনিই। তো সেরকমই লেলাও হলো অরিজিনাল, মনে থাকবে, কোনো ব্যাপার না। ইউপি থেকে একজন আমাকে কিছু ফিগার্স পাঠিয়েছে, কিছু সিট আছে বিজনহরের, সুলতানপুরের, ফিরোজাবাদের, যেখানে সমাজবাদী পার্টি আইএলডি একসাথে লড়াই করেছিল। আর ওরা এই কারণে হেরেছিল যে ওই জায়গায় আপনার ক্যান্ডিডেট ছিল। ইউপিতে ৪০০ সিট আছে। কংগ্রেস লড়েছে ৪০০, জিতেছে ২টো। কিন্তু কংগ্রেসের উপর দোষ পড়বে না। ম্যাডাম লড়েছেন ৪০০, জিতেছে ১টা। কেউ কিছুই বলবে না। আসাউদ্দিন ওওয়াইসি লড়েছে বাবু সিং কুশওয়াহার সঙ্গে অ্যালায়েন্সে ১০০ সিটে, কিন্তু একটাও জিততে পারেনি। কিন্তু যারা ৪০০টা লড়ে ২টো আর ১টা জেতে, তাদের নিয়ে কেউ কিছু বলবে না।
আচ্ছা, অখিলেশ যাদব 2014 ভোটে হেরেছেন পার্লামেন্টে, 17 অ্যাসেম্বলির ভোটে বিধানসভার ভোটে হেরেছেন, 2019 পার্লামেন্টের ভোটে হেরেছেন, 2022 বিধানসভা ভোটে হেরেছেন। চারবার ভোটে হারার পরেও ওনাকে আজও মানুষ বলে যে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব। আর আমরা কার্পেট পাতবো, কার্পেট পেতে দেব, কিন্তু আমরা মঞ্চে আসতে দেব না। মৌলানা আরশাদ মাদনির মতো মানুষ হুম উনি বলেছেন যে ওবিসি থাকার কারণে ভোটে পোলারাইজ হয় আর এতে লাভ হয় মোদির। আমি আপনাকে একটা কথা বলছি, যখন আপনি এই কথাটা তুললেনই, আমি আগে কখনো এই কথাটা বলিনি, আজ বলছি যে ইউপির ভোটের আগে হায়দ্রাবাদে 2 জন বড় বড় মুফতি এসেছিলেন। আমি কোনোদিনই পাবলিকলি বলিনি, কিন্তু আজ বলছি, আমি বলতে বাধ্য হচ্ছি। 2 জন মুফতি এসে আমাকে বললেন যে আমরা একজন বড় মৌলানার খবর এনেছি আপনার কাছে, আর উনি এটা বলতে চান যে আপনি ইলেকশন থেকে সাইডে সরে যান। তো আমি বললাম যে দেখুন ভাই, আমি তো মাঝ সমুদ্রে ভেসে বেড়াচ্ছি। তো এখন তো আমি পাড়ে আসতেই পারবো না। তাহলে কি করা যায়? আমি বললাম, "একটা কাজ করুন, আপনি সমাজবাদী পার্টিকে সাপোর্ট করুন।" বলল, "হ্যাঁ, আমি করব।" আমার সঙ্গে ওনাদের অ্যালায়েন্স করিয়ে দিন। বললেন, "কতগুলো সিট দরকার?" আমরা বললাম, "10 টা সিট লাগবে।" আর সেই 10 টা সিট যেখানে সমাজবাদী পার্টির কোনো এমএলএ থাকবে না। আমি এটা বলেছিলাম। দুজনেই খুশি হয়ে গেলেন। 2 মুফতি। বললেন, "আরে বাহ! ওবেসি বাবু, আপনাকে আল্লাহ ভালো রাখুক।" আমি বললাম, "বিসমিল্লাহ করুন। এটা আপনারা চাইছেন, দোয়া করছেন, তাহলে করে দেখান।" চলে গেল। আর গিয়ে বলল যে, "খুবই খুশি হয়েছেন আমাদের মালিক, আর চেষ্টা করব।" বললাম, "ঠিক আছে, চেষ্টা করুন।" আর সেই চেষ্টা এখনো চলছে। তো আমি তো তৈরিই ছিলাম। বিহারের ইলেকশনে আমি আরজেডির 2 জন রাজ্যসভার এমপির সঙ্গে পুরনো পার্লামেন্টের বিল্ডিংয়ের সেন টাওয়ারে গিয়ে দুজনের সঙ্গে দেখা করেছি। বললাম, "স্যার দেখুন, আমি লোকসভার ভোটে লড়েছি, 3 লক্ষ ভোট পেয়েছি। আপনি সীমাঞ্চলদের মাত্র 5 টা সিট দিয়ে দিন, মাত্র 5 টা।" একজন তো হাসছিলেন, বেশ পড়াশোনা জানা মানুষ, হা, হা, হা। চা খান, কফি খান। দ্বিতীয় জন বললেন, "আপনার কিসের এত শখ হায়দ্রাবাদ থেকে এসে লড়ার?" আমি বললাম, "ভারতের অংশ। জমহুরিয়তের উপর আমার পুরো ভরসা রয়েছে। আমি তো যে আখতারুল ইমান পাটনা গিয়ে সমস্ত লোকজনের সঙ্গে দেখা করার জন্য কেউ তৈরি নয়। তাহলে এখানে আমার দোষটা কোথায়? যদি ওওয়েসির জন্য পোলারাইজ হচ্ছে, তাহলে কি মোদি ৩০৬ টা সিট আমার কারণে জিতে যাচ্ছেন? ওদের বলা উচিত এটা। এখন তোরা 370 দাবি করছে। আপনি কার ওপর দোষ দেবেন? আমার ওপর দোষ দেবেন? আরে সব জিনিসে যদি আপনি আমাকেই জামাই সাজাবেন আর নিজে জামাই সাজবেন না, তাহলে তো আমি কিছুই করতে পারব না, না সেই ব্যাপারে। আপনারা আমার ওপর দোষ দিচ্ছেন। কি ধরনের অন্যায় এটা? আপনি ৩০০ সিট, সিএএ এর আইন তৈরি হয়ে গেল, ৩ তালাক আরো কি সব হয়ে গেল, ইউসিসি হলো, তার জন্য কি সব ওয়েসি দায়ী? ভাই, আপনাদের যে ৬০ বছরের রাজত্ব, সেটা কিন্তু বেকার প্রমাণিত হয়েছে। তো আপনারা যেটা বলছিলেন যে কম্পোজিট কালচার, সেকুলারিজম, তাহলে কোথায় গেল সেই সেকুলারিজম? কবে মুসলমানরা ভারতের পার্লামেন্টে ইকুয়াল নাম্বারে ছিল? ছিল না। কোথায় ছিল? যখন ইউপিএ সরকারে ছিল, তখন মাইনরিটির বাজেট ছিল 0। টোটাল বাজেটের 0.01% ছিল। এখন মোদি বাবু সেটাকে 0.001% করে দিয়েছেন। এবার বলুন, এর জন্য কে দায়ী? দেখুন, কংগ্রেসের লোকজন তো এটা বলে যে কর্ণাটকে মুসলমানরা আমাদের এক মুঠো ভোট দিয়েছে, তাই আমরা জিতে গেছি, অ্যাসেম্বলিতে নিজেদের সরকার তৈরি করেছি, বিজেপিকে হারিয়ে দিয়েছি। এটা তো খুবই ভালো কথা। যান পার্লামেন্টে গিয়ে আপনারা ২৬ টা জিতে নিন। পার্লামেন্ট আসতে চলেছে ২৬, ২৮ টার মধ্যে ২৬ টা জিতে নিন। ঠিক আছে, চলুন আমাকে বলুন, কতজন মুসলমানকে আপনি এমপির টিকিট দেবেন সেটা আমাকে বলুন। আপনি যখন মুসলিম কমিউনিটির ক্রেডিট নিচ্ছেন, তখন আপনি ওদের এমপির টিকিট দিন, সেটাও আপনি দেবেন না। আপনি ওনাকে বড়, বড় পদে বহাল করুন, সেটাও আপনি করবেন না। তাহলে আপনি শুধু ভোট নিতেই জানেন। আসলে একটা আনরিটেন রুল হয়ে গেছে ভারতের রাজনীতিতে যে যার মুসলিম ভোট প্রয়োজন তাকে বলে দাও যে মুসলমান দূরে থাকুক। আর ভোটটা আমাদেরকে দিক আর চুপচাপ থাকুক। মোদিবাবুর ব্যাপারটা হলো, মোদিবাবুর মুসলমান ভোটের দরকার নেই, মার্জিনালাইজ করে দাও ওদের। যখন ইলেকশন হয়ে যাবে তখন আবার মোদিবাবু বলবেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। ভাই और बहनों, সব হবে। তো তো এই কারণেই তো আপনাকে মোদিজির বি টিম বলা হয়। একদমই নয়, মিথ্যে কথা দেখুন, বলছেন। মুসলমানদের কথা তো আপনি আমি তোলেন সবার আমি সামনে দাঁড়িয়ে। আরে কেন তোলা উচিত নয়? যখন যখন সমাজ বা বিজেপির ক্যান্ডিডেট হলো আপার কাস্ট হিন্দু রাজ্যসভার, আর পুরো আপার কাস্টের লোকজন তাকে ভোট দেয়, বলে আমাদের ভাই এসে গেছে। আমি 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 কি ভুলটা করেছি? আকালি দল যখন লড়ে, ভগবন্ত মান যখন আপনি লড়েন, শিখরা ভোট দেন তখন। যদিও উনি অন্যদেরও ভোট পান, মারাঠাদের ভোট দেয়। আর পার্টি নিজে থেকেই তাদেরকে টিকিট দেয়, তাই না? যে ভাই এই কনস্টিটুয়েন্সি থেকে কোন সম্প্রদায়ের লোক বেশি রয়েছে, তাদের দিন আপনি। আপনি তো সেটাই দেন। এবার আপনি জয়ন্ত চৌধুরীকে কেন নিয়ে এসেছেন? কারণ উনি হলেন জাট। আরে ওয়েস্টার্ন ইউপিতে ওনাকে সুইপ করতে হবে বিজেপিকে। তাই জয়ন্ত চৌধুরীকে আপনি নিয়ে এসেছেন।
আপনি রিতেশ পান্ডেকে কেন নিয়েছেন? কারণ উনি হলেন আপার কাস্টের মানুষ। এমন অনেক উদাহরণ আমি দিতে পারি। আপনাকে কেন কেউ নিয়ে আসে না যে ওনার কাছেও মুসলমান ভোট রয়েছে? না, না, আমাকে আনার কোনো প্রয়োজন নেই। আমি এটা বলছি যে মুসলমান ১৭-১৮ র যত লোকসভা ভোট হয়েছে, ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছে। তারা ভোট নেওয়ার জন্য তৈরি হয়নি। যেদিন তারা ভোট নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, সেদিন ভারতের রাজনীতি আরো শক্তিশালী হবে। এখন আরেকটা প্রশ্ন নিতে পারি? ভারতীয় রাজনীতিতে দুটো বড় দল আছে, বিজেপি আর কংগ্রেস। আপনার হিসেব অনুযায়ী আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? দু বিজেপি দু নাকি দুজন আছে। দুজনেই একটা কয়েনের দুদিক। কোনো পার্থক্য নেই। কিন্তু রাহুল গান্ধীও যাত্রা বের করেছেন, ভারত জোড়ো যাত্রা। তো স্যার, আমি উনার স্পোকসপারসন কখনোই হতে পারব না ইনশাল্লাহ। উনার ব্যাপারটা উনিই জানেন, উনারাই বলবেন। আর সত্যি কথা বলতে উনি লেখাপড়া জানা মানুষ, অনেক যোগ্য, বড় পরিবার থেকে এসেছেন। আর উনাদের বাড়িতে একজন নয়, কতজন? ৩ জন প্রাইম মিনিস্টার আছেন। উনিও হয়তো হতে চান, সেটা জানি না আমি অবশ্য। উনি কি প্রাইম মিনিস্টার হতে পারবেন আপনার হিসেব অনুযায়ী? না, আমি 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 আমার ব্যাপারটা বলতে পারি। আমার প্রাইম মিনিস্টার হওয়ার কোনো শখ নেই। না আমার মন্ত্রী হওয়ারও কোনো শখ আছে। তো আমার জীবনের উদ্দেশ্যটা একেবারেই আলাদা। আমার জীবনের স্বপ্নও আলাদা। সবকিছুই আলাদা। এখন যারা হতে চান, আপনি আইডিওলজির সঙ্গে মোকাবিলা করুন না মোদিজির সঙ্গে। আইডিওলজির সঙ্গে আপনি মোকাবিলা করছেনই না। আপনি শুধু আপনার গোত্র দেখাচ্ছেন। আপনি আপনি সেই পিচে কি করে খেলবেন? যে পিচে মোদিবাবু আপনাকে খেলাতে চাইছেন, আপনি সেই পিচেই খেলছেন। আপনি তো দেখছেন এতগুলো ভোটে কি হচ্ছে, কি চলছে। তো এ তো ওনাদেরই যোগ্য লোকজনদের দায়িত্ব। এই জন্যই অমিত শাহ বারবার বলেন যে এমন একটা স্পেস ক্রাফট আছে যেটাকে কংগ্রেস বারবার লঞ্চ করে কিন্তু কখনোই হয় না। আমি অমিত শাহের ব্যাপারে বলতে পারব না। কারণ আপনি বিনা কারণে আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে অমিত শাহ। মাঝখানে আমার অবস্থা হলো কাদায় পড়ে যাওয়ার মতো।